থেকে গেরুয়া সন্ত্রাসী চিন্ময়, যেখানে বলা হয় বাবা মায়ের দেওয়া নাম চন্দন কুমার ধর। উগ্র ধর্মীয় সংগঠন ইসকনে যোগদানের পর নাম হয় চিন্ময় কুমার দাস ব্রহ্মচারী। ভক্তরা তাকে ডাকেন চিন্ময় প্রভু নামে। সন্ধ্যারানী ও চট্টগ্রামের সাতকানিয়ার আওয়ামী লীগ নেতা মৃত মাস্টার আশুতোষ ধরের ছেলে তিনি। 1985 সালে আওয়ামী লীগের সমাবেশে যোগ দিতে গিয়ে স্ট্রোক করে মারা যান আশুতোষ ধর। ওই দিনই জন্ম হয় চিন্ময়ের। আমার দেশের বর্ণনা মতে জন্মের সময় বাবার মৃত্যুতে গ্রামের মানুষের কাছে অপয়া সন্তান হিসেবে পরিচিতি পায় চন্দন। থেকে ফিরে এসেছে গত 4 দিন যাবৎ নিখোঁজ সমন্বয়ক খালেদ। তো ফিরে এসে তিনি যে বক্তব্য দিয়েছেন, বোঝাই যাচ্ছে যে তিনি বড় একটা বিপদ থেকে বেঁচে গেছেন। তার সাথে সতীর্থরা, তার পরিবার এ নিয়ে সংবাদ সম্মেলন করেছিলেন, মানববন্ধন করেছিলেন, কিন্তু সবাইকে চমক দিয়ে তিনি নিজেই এসে আবার হাজির হয়েছেন। এসে তিনি যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যটার মধ্যে অনেকগুলো জিনিস ধোঁয়াশাপূর্ণ আছে। কারা এর উপরে সাম্প্রদায়িক বা কমিউনাল হামলা নিয়ে ভারত যে ন্যারেটিভ তৈরি করতে চেষ্টা করেছে দীর্ঘদিন থেকে, সেটা কি আমেরিকায় পৌঁছেছে? বা আমরা আরো সরাসরি যদি বলি আমেরিকা সরকারের কাছে এই প্রশ্ন আসবে, এবং এই প্রশ্ন এর কাউন্টার হিসাবে আসবে, সেটা হচ্ছে সরকারের দিক থেকে কি আমেরিকাকেও যথেষ্ট পরিমাণ তথ্য প্রমাণ দিয়ে কনভিন্স করা যায়নি? মণিপুর সহিংসতায় নতুন মোড়, নাগা ছাত্রদের ওপর হামলা, কুকিদের বিরুদ্ধে অভিযোগ। ভারত কি বিপদে? তারা অন্যদিকে নিজেদের মতন করে ব্যাখ্যা দিচ্ছে, যেটা সরকার অর্থাৎ বাংলাদেশ সরকার বলেনি, সেই কথাটা তারা বলে একটা বিভক্তি, একটা বিভ্রান্তি তারা তৈরি করছে। দর্শক, আমি আজকে একটি আপনাদের সামনে বলি, আনন্দবাজারের একটি খবর প্রকাশিত হয়েছে। সেখানে নির্বাচন নয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জানালো অগ্রাধিকার এখন হাসিনা জমানার দুর্নীতির তদন্তে। মানে হাসিনার আমলে যে দুর্নীতির তদন্ত, এটা হচ্ছে অগ্রাধিকার, নির্বাচন। এই পতিত স্বৈরাচার শেখ হাসিনার আমলের সবচেয়ে বেশি মজলুম শীর্ষ 11 জন নেতাকে, তার মধ্যে 5 জনকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে কারাগারে। বাকিরা কারাগারে তিলে তিলে ভেতরে এবং বাইরে তাদেরকে নির্যাতনের মাধ্যমে মৃত্যুর দিকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? যারা দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিওটি প্লে করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ অনেক ভিডিও নিয়ে আসছি, বিস্তারিত প্রত্যেকটা ভিডিও দেখতে পারবেন। আজকের খবর মেন, জামাত ইসলাম কেন এত সুন্দর দল, এটা জামাত ইসলামের আমির বলছে। আর চিন্ময় কৃষ্ণ দাস, সে ছিলেন চিন্ময়, এখন 1 নাম্বার সন্ত্রাসী। এর জীবন বিস্তারিত আমরা সবকিছু দেখবো। ইন্ডিয়ায় কি জন্য এত বাংলাদেশের পিছু লাগছে, এই বিষয়ে আমরা সবকিছু দেখবো। বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওতে যাই। আর ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। চলুন ভিডিও শুরু করা যাক। কিছুদিন আগে চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তারের পর বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মধ্যে টানাপোড়েন স্পষ্ট হয়। এবার তাকে নিয়ে চাঞ্চল্যকর সংবাদ প্রকাশ করেছে আমার দেশ। পত্রিকাটির হেডলাইন চন্দন থেকে গেরুয়া সন্ত্রাসী চিন্ময়, যেখানে বলা হয় বাবা মায়ের দেওয়া নাম চন্দন কুমার ধর। উগ্র ধর্মীয় সংগঠন ইসকনে যোগদানের পর নাম হয় চিন্ময় কুমার দাস ব্রহ্মচারী। ভক্তরা তাকে ডাকেন চিন্ময় প্রভু নামে। সন্ধ্যারানী ও চট্টগ্রামের সাতকানিয়ার আওয়ামী লীগ নেতা মৃত মাস্টার আশুতোষ ধরের ছেলে তিনি। 1985 সালে আওয়ামী লীগের সমাবেশে যোগ দিতে গিয়ে স্ট্রোক করে মারা যান আশুতোষ ধর। ওই দিনই জন্ম হয় চিন্ময়ের। আমার দেশের বর্ণনা মতে জন্মের সময় বাবার মৃত্যুতে গ্রামের মানুষের কাছে অপয়া সন্তান হিসেবে পরিচিতি পায় চন্দন। পরে সাতকানিয়া থেকে বন্দর নগরীতে আসেন চিন্ময়ের পরিবার। চট্টগ্রামের ছাত্রলীগের সঙ্গে জড়িত থাকা অবস্থায় হঠাৎ একদিন জানা গেল তিনি সন্ন্যাসী হয়েছেন। পরের গন্তব্য বিতর্কিত ইসকন। গেরুয়া বেশে উগ্র তৎপরতায় অল্প সময়ের মধ্যেই ইসকনের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান তিনি। তবে তিনিই নাকি ছিলেন সংগঠনটির সর্বশেষ জুলাই বিপ্লবে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর বাংলাদেশকে অস্থিতিশীল করার নীল নকশা আঁটে দিল্লি, যার দায়িত্ব পান ইসকন নেতা চিন্ময়। সাধারণ সংখ্যালঘুদের মাঠে নামাতে সম্মিলিত সনাতনী জাগরণ জোট নামের আরেকটি সংগঠন খুলে বসে চিন্ময়। সরকারের একটি গোয়েন্দা সংস্থার কথা উল্লেখ করে পত্রিকাটি জানায়, ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন RSS এর পরিকল্পনায় ভারতপন্থী আরও কয়েকটি সংগঠনকে সঙ্গে নিয়ে নতুন এই জোটের আত্মপ্রকাশ ঘটানো হয়, যার সমন্বয় করছেন ভারতে পালিয়ে থাকা পতিত সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল। আমার দেশ জানায়, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ বানাতে সক্রিয় ছিলেন তথাকথিত ধর্মীয় গুরু চিন্ময় ওরফে চন্দন। সেই লক্ষ্যে সরকার পতনের পরপরই 3 মাসে অন্তত 15টি বড় সমাবেশ করে হিন্দুদের উস্কে দেন তিনি। এসব সমাবেশের বেশিরভাগই মুহিবুল হাসান চৌধুরীর ঘাঁটি হিসেবে পরিচিত চট্টগ্রামের জামালখান থেকে লালদিঘি পর্যন্ত এলাকায়। সমাবেশে গেরুয়া বেশে অংশ নেয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারাও। মানুষের ভিড়ে এসব কর্মসূচিতে বিভিন্ন ধরনের উস্কানি দেওয়ার পাশাপাশি নাটক সাজিয়ে তিলকে তাল বানিয়ে সেগুলো ভিডিও করে পাঠিয়ে দেওয়া হতো ভারতের হিন্দুত্ববাদী সংবাদ মাধ্যমগুলোতে। পত্রিকাটি বলছে, 2018 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা দখলের পর থেকেই মূলত ইসকনের কার্যক্রম বড় পরিসরে শুরু হয় বাংলাদেশে।
কাজের সুবিধার্থে কয়েকটি পুরনো মন্দির দখল নেওয়া সহ চট্টগ্রামে বেশ কয়েকটি মন্দির প্রতিষ্ঠা করে ইসকন। বিভিন্ন সরকারি বেসরকারি অফিসে কর্মরত হিন্দু সম্প্রদায়ের কর্মকর্তাদের টার্গেট করে চলে সদস্য সংগ্রহের কাজ। একটি গোয়েন্দা সংস্থা শুধু চট্টগ্রাম বন্দরে ইসকনের 50 সদস্যের তালিকা সংগ্রহ করেছে। আমার দেশকে নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ALM ফজলুর রহমান জানান, ইসকনের তৎপরতা চট্টগ্রাম ও রংপুর কেন্দ্রিক। বান্দরবানের সন্ত্রাসী সংগঠন KNF-এর নাথান বম আশ্রয় প্রশ্রয় ও অস্ত্র পাচ্ছে ভারত থেকে। চট্টগ্রাম ও বান্দরবানের নিয়ন্ত্রণ পেলে মিজোরামের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপিত হবে ভারতের। অন্যদিকে রংপুর নিয়ন্ত্রণে এলে চিকেন নেকের সঙ্গে তাদের যোগাযোগটা সহজ হয়। মূলত এই টার্গেটেই মাঠে নেমেছে ইসকন। এই দুই জায়গায় বিপুল পরিমাণ জমিও কিনেছে সংগঠনটি, যা তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে মনে করেন এই নিরাপত্তা বিশ্লেষক। তবে গোয়েন্দা সংস্থাগুলো বলছে ভারতের এই পরিকল্পনা ভেস্তে গেছে শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে, আর তাই প্ল্যান বির অংশ হিসেবে টার্গেট করা হয়েছে চট্টগ্রামকে। কারণ চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্র নওফেলের নির্বাচনী এলাকা ঘিরে অন্তত 54,000 সনাতনী সম্প্রদায়ের মানুষের বসবাস, যাদের মধ্যে জামাল খান, বান্ডেল কলোনি, আন্দরকিল্লা, কোতোয়ালি এলাকায় রয়েছে ইসকনের শক্ত অবস্থান। সেজন্য সরকার পতনের পর তারা চট্টগ্রামকেই বেছে নেয় অস্থিরতা তৈরির কি পয়েন্ট হিসেবে। বলা হয়, গত দুর্গাপূজায় ইসলামী একটি সাংস্কৃতিক সংগঠনের কর্মীদের ডেকে নিয়ে মঞ্চে তুলে ইসলামী গান পরিবেশনের ঘটনাটিও ছিল ধুরন্ধর ইসকনের উটচাল। আমার দেশের প্রতিবেদনে বলা হয়েছে, কথিত সনাতন জাগরণী জোটের কর্মসূচিতে জাতীয় পতাকার অবমাননার পর BSF-এর বাংলাদেশিদের খুন হওয়ার ঘটনায় ভারতের পক্ষে প্রকাশ্যে অবস্থান করেছে চিন্ময়। পত্রিকাটি জানায়, চিন্ময় দাসের বিরুদ্ধে অন্তত 10 শিশুকে ধর্ষণ ও বলাৎকারের অভিযোগ রয়েছে। এদিকে চট্টগ্রামের হাজারীগলিতে পুলিশ ও সেনা সদস্যদের উপর চিন্ময়ের নির্দেশে অ্যাসিড নিক্ষেপ ও আইনজীবী আলিফ হত্যার কথা উল্লেখ করা হয় প্রতিবেদনে। আমরাই ছিলাম এই পতিত স্বৈরাচার শেখ হাসিনার আমলের সবচেয়ে বেশি মজলুম। শীর্ষ 11 জন নেতাকে, তার মধ্যে 5 জনকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে কারাগারে। বাকিরা কারাগারে তিলে তিলে ভেতরে এবং বাইরে তাদেরকে নির্যাতনের মাধ্যমে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। তবুও আমাদের কর্মীরা দমে যায়নি। জামাত ইসলামী একটা আদর্শবাদী দল, সুশৃঙ্খল, ওয়েল ডিসিপ্লিন এবং রেজিমেন্টেড একটা পার্টি। আমাদের ডেভোশন, আমাদের আদর্শিক শিক্ষা, কমান্ড অ্যান্ড কন্ট্রোল আমাদের জনশক্তির উপরে বাংলাদেশের সকলেই এটা স্বীকার করে। সে কারণে আমাদের উপরে যত ঝড়ঝাপটা এসেছে এবং আমাদের প্রিয় শীর্ষ নেতৃবৃন্দকে বিচারের নামে জুডিশিয়াল কিলিং করা হয়। একই সঙ্গে বাইরে আমরা যারা জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, সারা দেশে আমাদের জনশক্তির উপরে তখন ব্যাপক নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে। গ্রেফতার, হত্যাকাণ্ড, ক্রস ফায়ার, বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া, মামলা, হামলা, গ্রেফতার, এটা বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেনি যা জামাত ইসলামীর উপরে, ইসলামী ছাত্র শিবিরের উপরে ঘটেছে। আমরাই ছিলাম এই পতিত স্বৈরাচার শেখ হাসিনার আমলের সবচেয়ে বেশি মজলুম সংগঠন এবং আমাদের প্রিয় নেতাকর্মীরা। ভারতের মণিপুর সহিংসতায় নতুন মোড়, নাগা ছাত্রদের ওপর হামলা, কুকিদের বিরুদ্ধে অভিযোগ, ভারত কি বিপদে? মণিপুরের 1.5 বছরেরও বেশি সময় ধরে চলা মেইতেই কুকি সংঘর্ষের মাঝে এক নতুন উত্তেজনা, নাগা ছাত্রদের ওপর কুকি হামলার অভিযোগ। প্রশ্ন উঠছে, এই সহিংসতার ঘটনা ভারতের ভবিষ্যৎকে কিভাবে প্রভাবিত করতে পারে? মণিপুরের পাহাড়ি অঞ্চলগুলি, বিশেষত সেনাপতি এবং উখরুল জেলার মধ্যে নাগা জনগোষ্ঠীর সংখ্যা যথেষ্ট। এখানেই সহিংসতার নতুন মাত্রা দেখা যাচ্ছে। কুকিরা যেভাবে নাগা ছাত্র সংগঠনের কর্মী এবং সমর্থকদের উপর হামলা চালাচ্ছে, তা এলাকায় এক বিশাল অশান্তির সৃষ্টি করেছে। রবিবার রাত থেকেই সেনাপতি জেলার গমগিফাইয়ে হামলার ঘটনা ঘটেছে। কয়েকটি নাগা ছাত্র সংগঠন যেমন সেনাপতি ডিস্ট্রিক্ট স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, মাও স্টুডেন্টস ইউনিয়ন এখন পথে নেমে প্রতিবাদ জানাচ্ছে। যে সংঘাতের সূত্রপাত 2023 সালের 3রা মে থেকে, তা আজও থামেনি। মণিপুর হাইকোর্টের নির্দেশে মেইতেইদের তফসিলি জনজাতির মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত হয়। তারপর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এই সংঘাতের কারণে মণিপুরের রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় মঞ্চে উত্তেজনা অব্যাহত রয়েছে। তবে কেন কুকিদের বিরুদ্ধে নাগারা হামলা চালাচ্ছে, প্রশ্নটি এখানেই ঘুরে দাঁড়ায়। 2 খ্রিস্টান জনজাতি গোষ্ঠী কুকি এবং নাগা কিভাবে একে অপরের বিরুদ্ধে অস্ত্র তুলে নিতে শুরু করল? মণিপুরের পরিস্থিতি কিছুটা জটিল, যেখানে একদিকে মেইতেইরা মঞ্চে, অন্যদিকে কুকি এবং নাগাদের মধ্যে তফসিলি জনজাতির মর্যাদা নিয়ে টানাপোড়েন চলছে। নাগা ছাত্র সংগঠনগুলি কুকি হামলার বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নামছে। পুলিশ এবং প্রশাসন বড় অশান্তির আশঙ্কা করছে। এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, তাতে মণিপুরের পাহাড়ি অঞ্চলে কুকি বিরোধী আন্দোলনের কারণে শান্তি বজায় রাখা সম্ভব কি? ভারতের উত্তর পূর্বের এই রাজ্যটি এখন এক চরম সংকটের মধ্যে রয়েছে। সেনাবাহিনী, প্রশাসন এবং স্থানীয় নেতৃত্ব সবকিছুই একে অপরের বিরুদ্ধে।
মণিপুরের এই পরিস্থিতি ভারতের শৃঙ্খলা এবং অখণ্ডতায় কী প্রভাব ফেলবে? যখন মণিপুরের সংঘর্ষ চলছে তখন দেশের অন্য অংশের মানুষ কিভাবে এটি দেখছে? মণিপুরের পরিস্থিতি যদি আরও জটিল হয়ে ওঠে তা ভারতের নিরাপত্তা এবং জাতীয় অখণ্ডতাকে বিপদে ফেলবে কিনা, বিশেষত উত্তর পূর্বের রাজ্যগুলোতে, যেখানে এই ধরনের সংঘর্ষে আন্তর্জাতিক সীমান্তের টানাপোড়েন রয়েছে। সেখানে উত্তেজনা বাড়লে তা কিভাবে ভারতের সামগ্রিক পরিস্থিতি প্রভাবিত করতে পারে? বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপরে সাম্প্রদায়িক বা কমিউনাল হামলা নিয়ে ভারত যে ন্যারেটিভ তৈরি করতে চেষ্টা করেছে দীর্ঘদিন থেকে, সেটা কি আমেরিকায় পৌঁছেছে, বা আমরা আরো সরাসরি যদি বলি আমেরিকার সরকারের কাছে এই প্রশ্ন আসবে। এবং এই প্রশ্ন এর কাউন্টার হিসাবে আসবে, সেটা হচ্ছে সরকারের দিক থেকে কি আমেরিকাকেও যথেষ্ট পরিমাণ তথ্য প্রমাণ দিয়ে কনভিন্স করা যায়নি? আমরা এর মধ্যে একটা নিউজ দেখেছি, বাংলাদেশের মিডিয়া নিউজটা করেছে, সেটা হলো মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান আমাদের প্রধান উপদেষ্টার সাথে কথা বলেছেন, এবং সেটা নিয়ে হোয়াইট হাউস একটা স্টেটমেন্ট দিয়েছে, সেটাই বিভিন্ন পত্রিকায় এসেছে, আমাদের সরকারও কথা বলেছে। কিন্তু আমি সালিভান বা হোয়াইট হাউস থেকে কি বলা হচ্ছে সেটাই আসি। এবং এই মিটিংটা বা এই ফোনটা মূলত কি নিয়ে হয়েছে সেটা পরে আসছি, শুরুতে যেটা বলেছিলাম। কিন্তু আরো কিছু কথা আছে, আমি এগুলোকে খুব বেশি গুরুত্বপূর্ণ কথা বলে মনে করি না। আমরা কেউ কেউ এগুলো ধরেও অনেক কিছু মিন করতে পারি, বাট আই বিলিভ এগুলো খুব ইম্পর্টেন্ট না। এখানে যেটা হয়েছে, ডক্টর ইউনূসকে উনি ফোন করেছেন, উনি তাকে তার লিডারশিপের জন্য ধন্যবাদ দিয়েছে ডিউরিং এ চ্যালেঞ্জিং পিরিয়ড, কোনো সন্দেহ নাই। উনি রিটারেট করেছেন সাপোর্ট বাংলাদেশের জন্য, প্রসপারাস, স্টেবল অ্যান্ড ডেমোক্রেটিক বাংলাদেশের জন্য আমেরিকার যে সাপোর্ট আছে সেটাকে তিনি আবার জোর দিয়েছেন, এবং ভবিষ্যতে বাংলাদেশ যেসব চ্যালেঞ্জ ফেস করবে সেগুলো মিট করতে সাহায্য করবে ইউনাইটেড স্টেটস, এগুলো বলেছে। এগুলো খুব ডিপ্লোম্যাটিক ধরনের কথাবার্তা। একজন আমেরিকার পাওয়ারফুল মানুষ যখন একটা দেশের প্রধান উপদেষ্টা বা যদি প্রধানমন্ত্রীর পদমর্যাদায়, আসলে তাকে যখন ফোন করে সব কথা আসবে, কিন্তু মূল যে কথাটা আমি মনে করি সেই জায়গাটা একটু পড়ি, একটা বাক্য। Both leaders expressed their commitment to respecting and protecting the human rights of all people regardless of religion. আমি আবার পড়ি। Both leaders expressed their commitment to respecting and protecting the human rights of all people regardless of religion. পুরো স্টেটমেন্টটা যদি দেখেন তাতে খুব ক্লিয়ারলি মনে হবে এই কথার মধ্যে হুট করে এই কথাটা কেন আসলো। আমরা আসলে নিশ্চিত থাকতে পারি জনাব সালিভান সরকারকে, প্রধান উপদেষ্টাকে ফোন করেছেন এই ব্যাপারে তাদের কনসার্ন জানানোর জন্য, এবং নিশ্চিতভাবেই সেটাকে ডক্টর ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা জবাব দিয়েছেন এবং কি কি করছেন সেই ব্যাপারগুলো জানিয়েছেন। কিন্তু আমার কাছে যেটা, বা একটা বিশ্লেষক হিসেবে আমার কাছে যেটা প্রশ্ন, সেটা হলো তার মানে এতদিন পর্যন্ত যে এই পরিমাণ প্রোপাগান্ডা হয়েছে, সরকার কি খুব বেশি আত্মপ্রসাদে ভুগছিল যে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন সরকারের খুব সমর্থনে আছে? আছে, কোনো সন্দেহ নেই। এবং ডেমোক্র্যাটদের যারা মূলত এখন শুধু প্রেসিডেন্ট না, বিভিন্ন পর্যায়ের পদে আছেন, এদের সাথে ডক্টর ইউনূসের দীর্ঘকালীন যোগাযোগ আছে, সম্পর্ক আছে, বিশেষ করে কারণ হলো তারা ক্লিন্টন পরিবারের সাথে অনেক বেশি ক্লোজ ছিলেন সেই কারণে। কিন্তু এখানে আত্মপ্রসাদে ভোগা কি ঠিক? কারণ বাংলাদেশে আমি মনে করি হিন্দু সম্প্রদায়ের উপরে কি কি ঘটছে না ঘটছে এটা নিয়ে ভারতের যে পরিমাণ প্রোপাগান্ডা সরকারের দিক থেকে এবং ভারতীয় মিডিয়ায়, সেটা গ্লোবালি একটা ট্রাকশন পেয়েছে, তার প্রমাণ হচ্ছে এটা। তার মানে আমেরিকার কাছে যে শুধু ভারত বলেছে তা না, আমি ধারণা করি আরো বেশ কিছু পশ্চিমা দেশ যারা এই ব্যাপারগুলোকে খুব গুরুত্ব দিয়ে দেখতে চায়, দেখে, তারাও আমেরিকার কাছে তাদের কনসার্ন জানিয়েছে। এবং সবকিছুর কিউমুলেটিভ এফেক্ট হলো এই ফোন, এবং এই ফোনে যেভাবে জানানো হলো সেটা আমার কাছে অ্যালার্মিং মনে হয়। অ্যালার্মিং এই কারণে মনে হয় যে এত বন্ধু একটা সরকারও এই ব্যাপারটা নিয়ে আমাদের প্রধান উপদেষ্টাকে ফোন করছেন। এগুলো আমাদের যে কোনো বিবেচনায় ব্যর্থতার এক ধরনের প্রমাণ বলবো আমি। বাংলাদেশের অভ্যন্তরে কি কি হচ্ছে সেই ব্যাপারগুলো খুব সুষ্ঠুভাবে তুলে ধরা দরকার ছিল। এগুলো কয়টা মামলা হয়েছে, কতজনকে গ্রেফতার করেছে, এটা ভারতের পররাষ্ট্র সচিব এসে চলে যাওয়ার পর জানানো হয়েছে। তার মানে ব্যাপারটা এইরকম, এগুলো এমনি দরকার ছিল না। আমি ধারণা করি পররাষ্ট্র সচিব যখন এগুলো নিয়ে প্রশ্ন তুলেছে তখন এই ডেটা দেওয়া হয়েছে, পরে সেই ডেটা আমাদের দেশে পাবলিক করা হয়েছে। নট অনলি দ্যাট, ডিজাস্টারাস একটা খবর হলো, আমরা এটা নিয়ে অনেকেই কথা বলেছি, আমি নিজেও ভিডিও করেছিলাম, সেটা হলো জাতিসংঘের যে তদন্ত দল এসছে তার কাছে অনেক তথ্য সরকার ঠিকঠাক মতো দিচ্ছে না, এর মধ্যে বিশেষ করে নিরাপত্তা বাহিনীর সাথে সংশ্লিষ্ট। এবং একটা কথা খুব জরুরি, তারা জুলাইয়ের 1 থেকে অগস্টের 15 তারিখ পর্যন্ত, মানে শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পরে 10 দিনের ডেটাও চেয়েছে। সেই ডেটাগুলো এক্সক্লুসিভলি দেওয়া উচিত। এবং আমি সেই ভিডিওতে বলেছি, আজও আবার বলতে চাই, হিন্দু সম্প্রদায়ের উপরে হামলার কারণ হিসাবে যে আমরা শুধুমাত্র রাজনীতির কথা বলছি, মানে তারা আওয়ামী লীগ হিসাবে আক্রান্ত হয়েছেন, একটু ফুটনোট দিই, কারণ দেখি যে বারবার সবাই আবার লেখেন, আমরা কারো উপরে রাজনৈতিকভাবে হামলা হতে পারে বলে মনে করি না, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কারো উপরে না। কিন্তু ওটা ওই কারণে হয়েছে, কমিউনাল ছিল না, বা কিছু হয়েছে লুটপাটের জন্য সেটা। কিন্তু কমিউনাল হামলাও কি কিছু হয়েছে? যদি হয়ে থাকে সেই তদন্তগুলো যদি অল্প হাতে গোনা পেটা পাওয়া যায় তাতে আমাদের সমস্যার কিছু নাই। একটা সমাজে এই ধরনের মারাত্মক র্যাডিক্যাল ধরনের মানুষ থাকতে পারে যারা অল্প কয়েকটা হাতে গোনা কমিউনাল হামলা করতে পারে। অত্যন্ত ডিস্টার্বিং একটা সিচুয়েশন, যেখানে আইন শৃঙ্খলা বলে কিছু ছিল না, সরকার বলে কিছু ছিল না, সেই জায়গায় এই তদন্তগুলোকে আমরা ঠিকঠাক মতো করেছি। ঠিকঠাক মতো করলে আসলে আমাদের একটা ডকুমেন্ট থাকতো, এবং এই তদন্তগুলো যদি জাতিসংঘের মাধ্যমে পরিপূর্ণ হতে পারতো তাহলে সেটা একটা ইন্টারন্যাশনাল গ্রাউন্ড থাকতো, এবং এটা ভারতের ন্যারেটিভকে খুব শক্তভাবে কাউন্টার করতে পারতো।
কিন্তু আমরা দেখছি মূলত নিরাপত্তা বাহিনীর চাপে ওই রিপোর্ট সমকালে যেটা এসেছিল তার ইঙ্গিতটা এরকমই। সরকার এটা পূর্ণাঙ্গ তদন্ত হতে দিচ্ছে না, পূর্ণাঙ্গ তথ্য দিচ্ছে না, তার ভিত্তিতে একটা অসম্পূর্ণ রিপোর্টই আসতে যাচ্ছে। ফলে এটা এখন সামনে দাঁড়িয়ে যাবে যে আমাদের ক্ষমতাসীন সরকার লুকাচ্ছে, কোনো কিছু লুকানোর চেষ্টা, মানে হচ্ছে আপনার মধ্যে কোনো সমস্যা আছে, কোনো দুই নম্বরই আছে। আমি আশা করি এই যে জ্যাক সালিভানের এই যে ফোন এবং সেখানে ভারতের যে ন্যারেটিভ সেটা নিয়েই মূলত তিনি কথা বলেছেন। সোজা সাপটা বলতে গেলে এই ব্যাপারগুলো নিয়ে সরকারের খুবই সতর্ক হওয়া দরকার। আমি সরকারের মধ্যে আত্মপ্রসাদ দেখতে পাই মাঝে মাঝে, এটা কখনো কোনোভাবে যেন না হতে পারে। ক্রমাগত তাকে কাজ করে যেতে হবে এবং তাদের মনে রাখতে হবে ভারতকে আমরা নানান সমালোচনা করতে পারি, ভারত মিথ্যা প্রোপাগান্ডা করে, ওটা করে সেটা করে, কিন্তু বহুবার আমি আমার ভিডিওতে একটা কথা বলেছি, ভারতের সোশ্যাল ক্যাপিটাল, ভারতের সফট পাওয়ার, আমি যদি বলি সফট পাওয়ার আনবিলিভেবলি বড়, আনবিলিভেবলি পাওয়ারফুল। শুধু আমরা কার সাথে লাগতে যাচ্ছি সেই ধারণা সরকারের থাকা খুব খুব জরুরি। এবং আমরা বুঝতে পারছি তারা ভারতকে আন্ডার এস্টিমেট করছেন এবং সেই আন্ডার এস্টিমেটের ফলে সালিভানের এই ফোন আরো বিপদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা বাড়বে ট্রাম্পের সঙ্গে। ট্রাম্প নিজে টুইটারে স্ট্যাটাস দিয়েছেন তার ইলেকশনের আগে, যতই তার হিন্দু ভোটার থেকে আকৃষ্ট করার জন্য তিনি এটা করেছেন। এই প্রবণতা আগামী 20 তারিখের পর থেকে আরো বাড়বে। আমাদের প্রস্তুতি আমি দেখছি না, আমরা সম্ভবত বিপদে আরো বেশি পড়তে যাচ্ছি। এক ধরনের মৃত্যুর মুখ থেকেই ফিরে এসেছে গত 4 দিন যাবৎ নিখোঁজ সমন্বয়ক খালেদ। তো ফিরে এসে তিনি যে বক্তব্য দিয়েছেন, বোঝাই যাচ্ছে যে তিনি বড় একটা বিপদ থেকে বেঁচে গেছেন। তার সাথে সতীর্থরা, তার পরিবার এ নিয়ে সংবাদ সম্মেলন করেছিলেন, মানববন্ধন করেছিলেন, কিন্তু সবাইকে চমক দিয়ে তিনি নিজেই এসে আবার হাজির হয়েছেন। এসে তিনি যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যটার মধ্যে অনেকগুলো জিনিস ধোঁয়াশাপূর্ণ আছে। কারা তাকে তুলে নিল তিনি জানেন না। 3 জেলায় তিনি ভ্রমণ করলেন, শুধু চোখ খুলতেন, এক জেলায় নিজেকে পাইতেন, আবার চোখ বন্ধ করতেন, আবার চোখ খুলতেন, আরেক জেলায় পাইছেন, আবার চোখ বন্ধ করলেন, আবার চোখ খুললেন, তিনি রাস্তার পাশে পাইলেন, তারপরে ঢাকা চলে আসলেন। সমন্বয়ক আব্দুল কাদেরের বক্তব্য, ভয়ে তিনি এই মুহূর্তে কোনো ধরনের বক্তব্য দিচ্ছেন না, তবে খুব শীঘ্রই হয়তো আমরা আরো অনেক তথ্য সামনে আসবে। আপাতত প্রায় 96 ঘন্টা পর, 4 দিন ধরে নিখোঁজ থাকার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের 2021-22 সেশনের শিক্ষার্থী খালেদ হাসানের সন্ধান মিলেছে। তাকে গুম করা হয়েছিল বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের। আর দিবাগত রাত 12:35 এমন তথ্য দিয়েছেন। তো এখন তাকে গুম আসলে কারা করলো? এখন তো সরকার আর গুমের মধ্যে নাই, আইন শৃঙ্খলা বাহিনী গুমের মধ্যে নাই। আর ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ যদি তাকে নিয়েই যাইতো, আসলে কি তাকে এইভাবে ছেড়ে দিত? যদি বিষয়টা এরকমই হয়, কিছুটা তো এখানে অস্পষ্টতা রয়েছে। আমরা দেখি আব্দুল কাদের বলছেন যে খালেদ হাসান ভয়ে কাউকে কিছু বলতে পারছেন না। তো তিনি তার সাথে একান্তে কথা বলছেন। তো সে বলছে যে তাকে গুম করা হয়েছিল। খালেদের ভাষ্যমতে শুক্রবার বিকেলের দিকে টিএসসি থেকে রিকশায় করে দোয়েল চত্বরে যাবার সময় রিকশাতেই অজ্ঞাত কারণে সে জ্ঞান হারায়। তো তার সাথে কি রিকশায় কেউ ছিলেন? কোন রিকশা তাকে অনুসরণ করছিল? রাস্তার মধ্যে তিনি রিকশাতে জ্ঞান হারালেন, একটা প্রকাশ্য রাস্তা থেকে তাকে কি তুলে নিয়ে যাওয়া হলো? বিষয়টা এরকমই। তো এরপরে পরবর্তীতে যখন তার জ্ঞান ফিরে আসে, সে নিজেকে সুনামগঞ্জের একটি পেট্রোল পাম্পের কাছে মাইক্রোবাসের মধ্যে দেখতে পায়, সেই সিলেটে। এই সময় তার সাথে আরো 2-3 জন ছিল। পরবর্তীতে ওই দৃশ্য দেখে তিনি আবারও জ্ঞান হারাই ফেলেন। এরপর যখন তার জ্ঞান ফিরে, তখন তিনি নিজেকে পঞ্চগড়ের কোনো একটা জায়গা দেখতে পান। তো তিনি কিভাবে বুঝলেন তিনি পঞ্চগড় আছেন? এই জিনিসগুলো একটু তো এখানে রহস্যময় ইস্যু। তো তখনও নাকি মাইক্রোবাস চলমান ছিল, তার মানে তিনি জ্ঞান ফিরে এরকম চোখ পিট করে আমরা তাকাইছিল, সাইনবোর্ড টাইনবোর্ড পড়তেছিল, বিষয়টা ওই রকমই কিছু হয়েছিল। এরপর আপনার আবার তার জ্ঞান হারায়। তৃতীয়বার যখন তার জ্ঞান ফিরে আসে, তখন সে নিজেকে বরিশালের কোনো একটা রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন। পরে তাকে কেউ একজন গাড়িতে তুলে দিলে সে ঢাকা পৌঁছে হলে ফিরে আসে। একটু অস্বাভাবিক আমার কাছে মনে হচ্ছে। তিনি যখন বরিশালে পৌঁছলেন, সেখানে বৈষম্য বিরোধীর হাজার পোলাপাইন আছে। তিনি সেখান থেকে একটা গাড়িতে সরাসরি চলে আসলেন। এই অসুস্থ শরীরে থানা পুলিশ কোনো কিছু গেলেন না। এখানেও একটু রহস্যময় একটা বিষয় কিন্তু সামনে আসছে। তো আব্দুল কাদেরের বক্তব্য, খালেদের মানসিক অবস্থা ভালো না, কাউকে কিছু বলতে পারছেন না ভয়ে। তো তাকে এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছে। আর আমরা দেখছি যে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফারুক শাহ বলছেন, আমি খালেদের সাথে কথা বলেছি, সে কিছু বলতে চাচ্ছে কিন্তু ভয়ে বলতে পারছে না। তাকে খুব দুর্বল দেখাচ্ছে, ডাক্তার নিয়ে এলে তার ব্লাড প্রেশার বেড়েছে বলে জানায়। তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হচ্ছে, সুস্থ হলে সে সবাইকে ঘটনার বিস্তারিত বলবে। আমরাও জানতে চাই, কারণ খালেদের এই বক্তব্য যতটুকু আব্দুল কাদেরের মুখ দিয়ে আসছে, এখানে অনেকগুলো রহস্যময় ঘটনার অবতার ঘটেছে। তো একটু অপেক্ষা করতে হবে আসলে কি ঘটেছিল এই কেন্দ্রীয় সহ সমন্বয়কের সাথে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। দর্শক, অপতথ্যের কথা বলা হয়, অপপ্রচারের কথা বলা হয়, এবং সেই কাজে ভারতীয় প্রথম সারির গণমাধ্যমগুলো রীতিমতো উঠে পড়ে লেগেছে। তারা একটা কথাকে বিকৃত করছে, একটা কথাকে তারা অন্যদিকে নিজেদের মতন করে ব্যাখ্যা দিচ্ছে, যেটা সরকার অর্থাৎ বাংলাদেশ সরকার বলেনি, সেই কথাটা তারা বলে একটা বিভক্তি, একটা বিভ্রান্তি তারা তৈরি করছে। দর্শক, আমি আজকে একটি আপনাদের সামনে বলি, আনন্দবাজারের একটি খবর প্রকাশিত হয়েছে। সেখানে নির্বাচন নয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জানালো অগ্রাধিকার এখন হাসিনা জমানার দুর্নীতির তদন্তে। মানে হাসিনার আমলে যে দুর্নীতির তদন্ত, এটা হচ্ছে অগ্রাধিকার, নির্বাচন নয়। দেখেন তারা কত বড় মিথ্যাচার করছে, যে এবং বলছে আইন শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক করা বা নির্বাচন, এগুলি তাদের প্রায়োরিটি না। তাদের প্রায়োরিটি একটাই, সেটা হচ্ছে
শেখ হাসিনার আমলে শেখ হাসিনা বা তার সঙ্গীদের দুর্নীতির তদন্ত করা, এটাই নাকি অগ্রাধিকার। শফিকুল আলম অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব, তাকে রেফার করে, তাকে উদ্ধৃত করে আজকে আনন্দবাজার পত্রিকা এমন একটি খবর দিয়েছে। অথচ বাংলাদেশের সকল পত্রিকায়, সমস্ত গণমাধ্যমে আমি খেয়াল করেছি যে এরকম কোনো কথা বলেননি যে নির্বাচন নয় বা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা, এসব বিষয় তাদের অগ্রাধিকার না। তাদের অগ্রাধিকার হচ্ছে শেখ হাসিনার দুর্নীতির তদন্ত করা। হ্যাঁ, তিনি বলেছেন যে শেখ হাসিনার বিরুদ্ধে যে দুর্নীতির তদন্ত আছে এটা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। তার মানে কি সর্বোচ্চ অগ্রাধিকার মানে কি নির্বাচনটা কি অগ্রাধিকার না? আইন শৃঙ্খলা কি অগ্রাধিকার না? অনেকগুলো অগ্রাধিকার, সর্বোচ্চ অগ্রাধিকার তালিকা অনেক, তার মধ্যে শেখ হাসিনার দুর্নীতির তদন্ত একটা অগ্রাধিকার। এই কথা বলে মানে প্রমাণ করার চেষ্টা করছে যে শেখ মানে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকার প্রতিহিংসা পরায়ণ হয়ে কাজ করছে। অর্থাৎ তারা আসলে কোনো সরকার চালাতে আসেনি, তারা তাদের প্রতিহিংসা চরিতার্থ করতে চাচ্ছে। যেহেতু ডক্টর ইউনূস শেখ হাসিনার সময় নানা মামলায় জর্জরিত ছিলেন, তাকে আইন আদালতে বারবার টানাহেঁচড়া করা হয়েছে, সুতরাং এখন ডক্টর ইউনূস যেহেতু ক্ষমতা পেয়েছে, সুতরাং শেখ হাসিনাকে সাইজ করছে। এটাই হচ্ছে আনন্দবাজারের আসল বক্তব্য। দর্শক, খবরে দেখেন তারা কিভাবে বলছে। প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল, বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক সংগঠন ইতিমধ্যে ইউনূস সরকারের কাছে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে। দাবি মানা না হলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলনের নামেরও হুমকি দিয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে তোলা কিংবা জাতীয় সংসদের ভোটের আয়োজন নয়, ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার এখন শেখ হাসিনার জামানার বিভিন্ন দুর্নীতির ঘটনার তদন্ত। একথা জানালেন ইউনূসের প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। এরকম কথা বলছে? এরকম কথা যদি বলতো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা কিংবা মানে ভোটের আয়োজন এটা অগ্রাধিকার না, অগ্রাধিকার হচ্ছে এটা, এরকম কথা কি বলছে? অন্য বাংলাদেশের অন্য কোনো মিডিয়াতে আসলো না কেন এইভাবে কথাটা? শুধু মানে আনন্দবাজার পত্রিকায় মানে আলাদাভাবে তাদেরকে ব্রিফিং করছে এরকম? তা তো না। শফিকুল মঙ্গলবার বলেন, স্বৈরাচার জননী শেখ হাসিনা দেশে একটি চোরতন্ত্র চালু করেছিলেন, তার জামানার দুর্নীতির তদন্তের কাজ শুরু হয়েছে, অন্তর্বর্তী সরকারের কাছে এটি সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি জানান, প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনার বিরুদ্ধে 21,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগের তদন্ত শুরু করেছে দুদক। 8টি প্রকল্পে দুর্নীতির তথ্য চেয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠি পাঠিয়েছে দুদক। এই কথাগুলি তো ঠিক আছে, কিন্তু মানে শুরুটা যেভাবে তারা বলছে সেটা তো ঠিক না, সেটা তো উস্কানিমূলক। প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল, বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক সংগঠন ইতিমধ্যে ইউনূস সরকারের কাছে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে। দাবি মানা না হলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলনের নামারও হুঁশিয়ারি দিয়েছে তারা। গত 16 আগস্ট বিজয় দিবসের বক্তৃতায় ইউনূস জানিয়েছিলেন, সব শর্ত পূরণ করলে 2025-এর শেষ দিকে 2026-এর প্রথমার্ধের মধ্যে নির্বাচন করা যেতে পারে। পরের দিন ইউনূসের প্রেস সচিব আবার ব্যাখ্যা দেন 2026-এর জুনের পরে নির্বাচন হতে পারে না। ধরে নেন 2026-এর জুনের মধ্যে, জুন নাগাদ, জুনের পরে নির্বাচন হতে পারে এমন কথা বলেনি, বলেছেন যে 2026 ধরে নেন 2026-এর জুন, অর্থাৎ এটা হচ্ছে সর্বশেষ ডেডলাইন। এইটাই ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন। তার নিম্নতম সময় হচ্ছে 2025-এর ডিসেম্বর, আর ঊর্ধ্ব হচ্ছে 26-এর জুন। অথচ দেখেন এখানে বলছেন কি, প্রেস সচিব বলছে, ইউনূসের প্রেস সচিব বলছে 26-এর জুনের পরে নির্বাচন হতে পারে না। এরকম কথা তো আমরা শুনিনি। আনন্দবাজার কোথা থেকে শুনতেছে? তাদের কানের সংখ্যা হয়তো মানে অন্যদের তুলনায় অনেক বেশি। খালেদার পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এরপরে অভিযোগ করেন, সংসদ নির্বাচন পিছিয়ে দেওয়ার চক্রান্ত করছে অন্তর্বর্তী সরকার। দেখেন প্রতিটা সেন্টেন্স, প্রতিটা বক্তব্য তাদের হচ্ছে খুবই উস্কানিমূলক, যাতে ইউনূস সরকার বিব্রত হয় এবং বিএনপির সাথে যাতে একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, পুরো ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। সত্য প্রচারে সহযোগিতা করুন, সত্যের পথেই থাকুন। আর এরকম নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।